১-১১ সময়ও নানা অপরাধে জড়িত শহীদ জিয়ার খুনি মোজাফফর জন্ট নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। স্থানীয় নির্বাচনেও দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা। ইসির বৈঠকে সিদ্ধান্ত, সুপারিশ পাঠানো হবে মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা। সরকারিতে ৫,০৫,০০০ থেকে ৬.৫ লাখ নির্ধারণ, বেসরকারিতে ৫,১৩,০০০। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন ১-১১ বেশ কয়েকটি অপরাধে সম্পৃক্ত। জন্ট নামে যোগাযোগ রাখতেন ১-১১ অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে। ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায়ও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে ২৩ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে, আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে। চিফ প্রসিকিউটর জানান, টানা ১৬ বছরে বাংলাদেশ ও ভারতে নিয়মিত যাতায়াত করতেন মোজাফফর। তবে তিনি জন্ড নামে ১-১১ কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ১-১১ অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। এই পিএ এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ড নামী ওই ফেক ব্যক্তি, তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ড নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। এছাড়া জুলাই আন্দোলনে মুগ্ধ সহ ১১ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি বৃহস্পতিবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন রুহুল কবির রিজভী। বলেন, দেশে এই মুহূর্তে চক্রান্ত চলছে, তাই নেতাকর্মী সহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আপনাদের মধ্যে নিহিত আছে, যেমন পরমাণুর মধ্যে বিশাল চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। ৪৫ বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারলো? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? আপনারা মনে করছেন যে আজকে হয়তো আপনার কিছু নাই, কিন্তু এই নায়ের এই শূন্যতায় একদিন আপনাদেরকে নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। স্থানীয় নির্বাচনেও দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী। এমপিওভুক্ত শিক্ষক ও ঋণ খেলাপিরা প্রার্থী হতে পারবেন না।
নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। বলেন, এসব সুপারিশের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্তর পর এবার স্থানীয় সরকার আইন পরিবর্তনে হাত দিয়েছে নির্বাচন কমিশন। যদিও স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন, পরিমার্জন কিংবা সংশোধনের এখতিয়ার কমিশনের নেই। নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে স্থানীয় সরকার আইন পরিবর্তনে কিছু প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের 12তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সংবাদ সম্মেলনে জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপি ও বন্ধকদাতার বিষয়েও কঠোর হওয়া সহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছে। সচিব জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে ইসি। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল স্যার উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর, তাহলে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত, আমাদের ড্রাফটটা রেডি করার পরে এটা প্রকাশ করতে হয়। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের এনআইডি সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে বৈঠকে। তো এই ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যাসহ স্পর্শকাতর মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে মামলা জট কমাতে আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে 1 বছরে 45 লাখ মামলা থেকে 20 লাখে নামিয়ে আনার লক্ষ্য নেওয়ার কথা জানান আইনমন্ত্রী। দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা প্রায় 45 লাখ। এর মধ্যে পারিবারিক আদালতে বিচারাধীন প্রায় 75,000 মামলা। দ্রুত বিচার নিশ্চিতে পারিবারিক আদালত প্রতিষ্ঠা হলেও 5 বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তি হয়নি প্রায় 5,000 মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থায় মামলা জট কমিয়ে বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে নির্দিষ্ট কিছু আইনের ক্ষেত্রে মামলা দায়েরের আগে লিগ্যাল এইডের আওতায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করে সরকার। পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ ও যৌতুক সহ 9টি আইনের বিরোধে আদালতে মামলার আগে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। গত বছর সেপ্টেম্বরে 20 জেলায় চালু হওয়া এই কার্যক্রমের সাফল্যের পর নতুন করে পঞ্চগড়, টাঙ্গাইল সহ 10 জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে 1 বছরের মধ্যে মামলা জট কমিয়ে আনা সম্ভব। আদালতগুলোকে অনুরোধ করব, মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলা প্রত্যাহার করা হবে না বলে প্রশ্নের জবাবে জানান আইনমন্ত্রী। রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে, এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে 2টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। কোনো মানুষ যেন মামলার ভোগান্তিতে না পড়েন এবং ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করতে চায় সরকার। ফরমালি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনায় আহতদের অনেকে বয়ে বেড়াচ্ছে সেই ভয়াবহ দুর্ঘটনার ক্ষত। আহতদের আরও উন্নত চিকিৎসা লাগলে সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা
চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। শারিনা জাহান সায়রা এবং সাইবা জাহান সাইমা যমজ দুই বোন একই সঙ্গে একই ক্লাসে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুলে। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে যায় দুই বোন। 1 বছর ধরে চলা চিকিৎসার পর এখনো তাদের বয়ে বেড়াতে হচ্ছে সেই ক্ষত আর ব্যথা। কবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেটিও অজানা। বাস্ট হওয়ার পরে যে তুল ছিল প্লাস অন্যান্য আদার্স যেগুলো ওদের গায়ে আসে পড়ছে, পড়ার পরে ওদের পুরো ড্রেস আগুন ধরে গেছে। আগুন ধরার কারণে ওরা আর দৌড়াদৌড়ি করতেছিল, পুরো আগুন শরীর এবং ব্যাগে পুড়ে গেছে। মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করেন চিকিৎসকরা। আহত শিক্ষার্থী, শিক্ষক, নিহত স্বজনরা স্মৃতিচারণ করেন সেদিনের বিভীষিকার। আমাকে আইসিইউতে কেন আনলে? এখানে তো তোমার অনেক টাকা খরচ হবে। আমি বলেছিলাম সমস্ত খরচ সরকার বহন করতেছে। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়েও আমার কথা চিন্তা করেছে, আমাদের কথা চিন্তা করেছে। দুর্ঘটনার পর সে সময় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্ত হন যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন 4 দেশের রাষ্ট্রদূত। এই ইনস্টিটিউটের যা স্টাফ আছে কি ওই সময় ওরা কি দিন দেখিনি, রাত দেখিনি, আর পুরো যাভাবে মানুষের প্রাণটা বাঁচতে পারে ওইটাই করেছে উনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোনের ঘটনায় আহতদের আরো উন্নত চিকিৎসা লাগলে সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। উই মাস্ট এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন টু হেল্প দিস এফেক্টেড পারসনস অফ বেবিজ। স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাবে। এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর। 21 জুলাই দিনটিকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ পড়বে 5,13,648 টাকা। মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া, খাবার এবং সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। 2027 সালে হজ পালনের জন্য চলতি বছরের 1 জুলাই থেকেই প্রাথমিক নিবন্ধন শুরু হয়, আর নিবন্ধন শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। এবার বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আগামী হজ মৌসুমের জন্য হজের নতুন প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হজ এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা। হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির্চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে, মদিনায় মার্কাজি এলাকায়
এলাকার বাইরে মসজিদ নববী 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া 1,54,000 টাকা থেকে কমিয়ে এবার 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া এবং খাবার ও সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয়। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরও বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। ভিসার আবেদন করতে পারবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের শিক্ষার্থীরা মাদকাসক্ত ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলার মাধ্যমে এর সমাধান হতে পারে। সেই সঙ্গে শিক্ষকদেরও ক্লাসে নজরদারি বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, যেসব শিক্ষক সময়মতো স্কুলে যান না, পাঠদানে মনোযোগ নেই, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা অফিসারদেরকে স্কুলে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন তিনি। আগামী 9 আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের ইয়াং জেনারেশন তারা ড্রিল হয়ে যাচ্ছে, লেখাপড়ার চেয়ে মোবাইল চলে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে আনন্দময় লেখাপড়া এবং খেলাধুলার মধ্য দিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, ট্র্যাকে আনতে হবে। সেই জন্য এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে করমুক্ত করার জন্য এনবিআর এর কাছে সুপারিশ করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা তরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সমাজের বিশেষ শিশুদের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। বলেন, রাজধানীর বাইরে বসবাসকারী এ ধরনের শিশুরা বিশেষ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সিএসআর করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এনবিআর কর্তৃক অনুমোদিত হবেন আবেদন করে, সেই সমস্ত অনুমোদিত প্রতিষ্ঠানে অনুদান দিলে সেটা ট্যাক্স ফ্রি হবে। হ্যাঁ, কিছুটা অভিযোগ আছে যে এই তালিকাবদ্ধ হওয়ার জন্য যখন আবেদন করা হয় তখন এনবিআর একতরফাভাবে দেখা যায় যে না করে বা ইয়েস করে। তো আমি এক্ষেত্রে দায়িত্ব নিতে পারি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি বড় ক্ষতির মুখে পড়বে। রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারের 31 দফা বাস্তবায়নে চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখতে হবে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দায়িত্ব গ্রহণের 6 মাসে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধকে যদি অবজ্ঞা করেন, সেই স্বাধীনতার সৈনিক কুদ্দুস সাহেবদের যদি আপনারা স্মরণে না রাখেন, একদিন হারিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনা, থাকবে না আপনাদের স্বাধীনতা, থাকবে না আপনাদের গর্ব। তাই আপনাদের পেশার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখতে হবে। এই 6 মাসের মধ্যে প্রত্যেকটি কথা জনগণের কাছে যে ওয়াদাকৃত যে সমস্ত কথা ছিল, প্রত্যেকটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার বাস্তবায়ন করার চেষ্টা করছে। এখন পর্যন্ত বাংলাদেশ
মুদ্রাস্ফীতি বলেন গ্র্যাজুয়ালি কমছে, আস্তে আস্তে স্টেবিলিটি আসছে। রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের নিচতলার 2টি কক্ষ। দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের শরীরের 40 থেকে 50% পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোর 3:30 রাজধানীর ভাটারার সাঝের মায়া ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে যায় 2টি কক্ষ। ভয়াবহ বিস্ফোরণে ভবনটির সব গ্লাসের পাশাপাশি ভেঙে পড়ে প্রধান ফটকও। জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে বেরিয়ে যান বাসিন্দারা। গ্যাসের বোতল যেরকম খুললে দিলে সাইডে দিলে শো শব্দ, প্রথমে এরপরে বিকট শব্দ হয়েছে। আমি উঠতে দিই এই অবস্থা, গেট নেট সব বেহাকা হয়ে গেছে, ওয়াল মোয়াল সব পড়া। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন একই পরিবারের 3 জন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গ্লাস সব পড়া শুরু হয়েছে, গেট বাঁকা হয়ে গেছে এবং গ্রিল রড টড যা ছিল ওগুলো বাঁকা হয়ে গেছে, খুলে গেছে। সেফটি ফার্স্ট, মানে কোনো ধরনের সেফটি ইস্যু থাকে আমরা তো ওইটা ভাড়াটিয়াদের সাথে কন্ট্রোল মেজারটা নিতে হবে আমাদের। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানান গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে গ্যাস লিকেজ হয়ে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখানে 3 জন লোক ছিল ওই বাসায়, 2 রুমের একটা ফ্ল্যাট এবং 3 জনই আহত। বর্তমানে তারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে। চিকিৎসকরা বলছেন শাহিনের শরীরের 50, ফাহিমার 45 ও হাফসার 40% দগ্ধ হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সক্রিয় দুর্ধর্ষ মোটরসাইকেল চোর চক্র। এরা বিভিন্ন মার্কেট, শপিং মল সহ জনবহুল এলাকায় ওঁত পেতে থাকে। মোটরসাইকেল রেখে কেউ চলে গেলেই 1 থেকে 2 মিনিটের মধ্যেই মাস্টার কি দিয়ে খুলে নিয়ে পালায়। এরপর বিক্রি করে দেয় ঢাকার বাইরে। জেলা পর্যায়ে চক্রের সদস্য পাঞ্চিং মেশিনে ভুয়া নম্বর বসায়, পরে বিআরটি এর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কাগজ বানিয়ে বিক্রি করে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও নেত্রকোনায় অভিযান চালিয়ে এই চক্রের 8 সদস্যকে গ্রেফতার করার পর 20টি চোরাই বাইক উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। 11 জুন সন্ধ্যা 7:19 রাজধানীর ভাটারা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে এক চোর। খিলবাড়ির টেকে চালক বাইক রেখে যাওয়ার 1 মিনিটের মধ্যেই গায়েব করে দেয় সেই চোর। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় সেই চোরকে। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। তার তথ্যে গ্রেফতার হয় চক্রের মূল হোতা মোহাম্মদ রিপন। কুমিল্লার নাঙ্গলকোটে রিপনের তথ্যে অভিযান করতে গিয়ে উদ্ধার করা হয় 9টি মোটরসাইকেল, গ্রেফতার করা হয় আরও 2 জনকে। 4 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রের আরেক সদস্য নুরুজ্জামান ওরফে জামাল এখনো অধরা। হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয় তাকে। এবার তাকে নিয়ে ময়মনসিংহ, নেত্রকোনায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 জন, উদ্ধার করা হয় আরও 11টি মোটরসাইকেল। জামালকে নিয়ে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সদর থানা, ফুলপুর থানা এবং নেত্রকোনা সদর থানা থেকে আরও 11টি চোরাই মোটরসাইকেল, সর্বমোট 20টি উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ বলছে এই চক্রের মূল হোতা রিপনের নামে 33টি এবং জামালের নামে আছে 6টি মামলা। এরা ঢাকা থেকে মোটরসাইকেল চুরি করে ময়মনসিংহ ও কুমিল্লায় বিক্রি করে। সেসব জায়গায় পাঞ্চিং মেশিনে নতুন নম্বর বসানো হয়। এরপর বিআরটি এর অসাধু কর্মকর্তার মাধ্যমে কাগজপত্র তৈরি করে বিক্রি করে তারা। মোটরসাইকেল রেখে একটা অফিসে বা একটা বাজার করতে গিয়েছে, সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে সুকৌশলে চাবিটা ভেঙে বা নকল চাবি মাস্টার কি বলে তারা দ্রুত সময়ে মোটরসাইকেল নিয়ে অন্যত্র চলে যায়। কুমিল্লা এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় তারা এগুলো বিক্রি করে। গ্রেফতার আসামিদের রিমান্ডে নিয়ে বিআরটি এর অসাধু কর্মকর্তাদের নাম বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বাড়ায় নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। পাহাড়ি ঢলে শেরপুরের লোহার সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন 8টি গ্রাম। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি ওঠানামা করছে। নেত্রকোনায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা বৃষ্টিতে বেড়েছে যমুনা নদীর পানি, তীব্র স্রোতে ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট। টাঙ্গাইলের ভুয়াপুরে বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়ক। এমন অবস্থায় যানবাহন চলাচল বন্ধ রেখে জিও ব্যাগ ডাম্পিং চলছে। প্রায় 10-15টা
বাড়ি এখান থেকে বিলীন হয়ে গেছে, মানে একদম নিয়ে সরাইতেই পারে নাই। খাট পালং কিছু নাই, সব নদীতে ভেসে গেছে। এক বাড়ি থেকে 5টা ঘর গেছে, 35 মণ শস্য নদীতে চলে গেছে। ঘরের থেকে ফ্রিজ, টিভি, মিবি যা আছে ইত্যাদি হান্ডি পাতিল সব নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 9 থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি। গাইবান্ধায় ফের বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়ার পানি। 45টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন, বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। পানি ওঠানামা অব্যাহত থাকায় রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কায় স্থানীয়রা। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। সবাই আতঙ্কের ভেতরে আছি যে কখন কি হয় না হয় এটা বলা যায় না। কাকো ধরিতেও পারি না, কইতেও পারি না, আর কেউ সামেদাও করতে পারে না। শত বিঘা জমি ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। বাড়ি ঘর দুয়ার ভাঙি গেছে, এখানে 10 বিঘা ধরনের জমি এবং 20 বিঘা জমি এখানে ভাঙি গেছে, পাট কাটা লাগছে, ছাগল গরু ভাসি গেছে। আমাদের যেটুকু আমার জমা জমি আছে সব ভাঙে যাচ্ছে, আমরা কি করি খাবো? এদিকে বৃষ্টি আর ঢলে শেরপুরের নালিতাবাড়িতে চেল্লাখালী নদীর ওপর বেলি ব্রিজ ধসে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন 8টি গ্রামের প্রায় 15,000 মানুষ। ছেলে মেয়ে যাতায়াত করতে পারতেছে না, মহিলারা ডাক্তারের কাছে যাইতে পারতেছে না। আমাদের নৌকা বানানোর সাধ্য নাই, একটা বুড়ো আছে, এটা দিয়ে কিছু ছাত্র পারাপার করতেছি। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢল কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আংশিক ভেঙে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে ঘেরের মাছ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটকের কয়েক ঘন্টা পর ছাড়া পেলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার তাদের পাশাপাশি অখিলেশ যাদব ও আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে মোদীর পদত্যাগ দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভ করছিলেন তারা। এদিকে আজও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি। বিক্ষোভের মুখে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে ওই বিক্ষোভে মোদীর পদত্যাগ দাবি করা হয়। এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী জোটের একাধিক নেতাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন রাহুল গান্ধী। এর আগে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের তীব্র সমালোচনা করেন বিরোধীরা। বল প্রয়োগের ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান রাহুল। এদিন সকাল থেকে আবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। ভেঙে ফেলা মঞ্চ আবার নতুন করে প্রস্তুত করা হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবিলায় গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তারকারাও। আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নেরও সমালোচনা করছেন তারা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সমর্থন দিয়ে গেল মাসের শেষে যন্তর মন্তরে অনশন শুরু করেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সোমবার পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর চড়াও হয় পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের কলকাতায় প্রথমবারের মতো পৃথকভাবে শহীদ দিবস পালন করল তৃণমূলের 2 শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্মৃতি বিজড়িত এই দিনটিতে একই দাবিতে আলাদা কর্মসূচি নিয়ে মাঠে ছিল কংগ্রেসও। 3 দশক ধরে ভারতের কলকাতায় যে দিনটি তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ ছিল, সেই 21শে জুলাই এবার সাক্ষী হলো এক ভিন্ন বাস্তবতার। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। একদিন
এক ইতিহাস, কিন্তু তিনটি রাজনৈতিক মঞ্চ। ভারতের কলকাতায় এবার ২১শে জুলাইয়ের শহীদ স্মরণ আর এককভাবে তৃণমূলের কর্মসূচি নয়, বরং ধর্মতলার রাজনৈতিক আবহ ভাগ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির এবং কংগ্রেসের পৃথক সমাবেশে। ক্যাথিড্রাল রোডের সমাবেশ থেকে বিদ্রোহী নেতাদের দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন তাদের আর দলে প্রয়োজন নেই। একই সঙ্গে ঘোষণা দেন এবার তিনি জেলায় জেলায় ঘুরে সংগঠন পুনর্গঠনের কাজ করবেন। মমতার অভিযোগ, সভায় যাওয়ার পথেও তাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন তাকে আটকানোর ক্ষমতা নেই কারোর। এবার সেই বার্তা রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছে দেবেন তিনি। তারগুলো কেটে দিয়ে চলে গেছে। তার কাটা পার্টি, বিজেপি পার্টি, তার কাটা দল সাউন্ডে তার কাটতে কাটতে গেছে। আপনারাই সোনার খনি, আপনারাই নয়নের মণি, আপনারাই শহীদ পরিবারকে দেখবেন, রক্ষা করবেন। অন্যদিকে মেয়র রোডের সভা থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তীব্র সমালোচনা করে। নিজেদেরই প্রকৃত তৃণমূল দাবি করে তারা জানায় দলের আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার রক্ষার দায়িত্ব এখন তাদের হাতেই। শহীদ মিনারে আলাদা সমাবেশ করে জাতীয় কংগ্রেসও। দলের নেতা অধীর চৌধুরীর দাবি ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহতরা ছিলেন যুব কংগ্রেসেরই কর্মী। তাই ২১শে জুলাইয়ের শহীদ স্মরণের ঐতিহাসিক অধিকার কংগ্রেসেরও রয়েছে। শহীদের রক্ত তারা ব্যবহার করছে রাজনীতির কাজে, শহীদের রক্ত দিয়ে ব্যবসা করেছে এই মমতা ব্যানার্জি। গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় যে ২১শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ১৯৯৩ সালের ২১শে জুলাই সচিত্র ভোটার তালিকা প্রকাশের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ হয়েছিল। পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন যুব কংগ্রেস কর্মী সমর্থক। সেই ঘটনার স্মরণেই প্রতি বছর পালিত হয় ২১শে জুলাই শহীদ দিবস। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। সৌদি আরব চালু হয়েছে ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা। নতুন এ ব্যবস্থায় উক্ত সময়ের মধ্যে একাধিকবার ওমরা পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। ভিসা জটিলতা কমিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সহজ করতেই এমন উদ্যোগ নিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। তবে হজ মৌসুম অর্থাৎ জিলকদ মাসের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতিটি ধর্মপ্রাণ মুসল্লির স্বপ্ন থাকে পবিত্র কাবা শরীফে গিয়ে ওমরা পালনের, কিন্তু ভিসা জটিলতা, স্বল্প মেয়াদ কিংবা সময় মতো সাশ্রয়ী বিমান টিকিট না পাওয়ার কারণে অনেকের সে ইচ্ছা পূরণ হয় না। এসব ভোগান্তি কমাতেই ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। নতুন এই ভিসায় ৩৬৫ দিনের মধ্যে একাধিকবার সৌদি আরবে ওমরা পালন করা যাবে। তবে ১ বছরে অবস্থানের সর্বোচ্চ সীমা ৯০ দিন। সৌদি কর্তৃপক্ষ বলছে এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপিরিয়েন্স প্রোগ্রাম এর অংশ। এর লক্ষ্য ওমরা যাত্রীদের যাতায়াত আরও সহজ করা এবং সেবার মান উন্নত করা। তবে প্রতিবার ওমরা পালনের আগে নুসুক প্ল্যাটফর্মের অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ নিতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক। মাল্টিপল ভাবে বছরের মধ্যে যতবার ইচ্ছা ততবারই আসতে পারতেছেন। যারা চাকরিজীবী আছে, যারা তাদের নির্দিষ্ট সময় ছাড়া ওমরা করার সুযোগ পাচ্ছেন না, এই ফলে তারা এই ওমরাটা যে কোনো সময় তারা করার একটা সুযোগ পাবে। নতুন এই ভিসার আরেকটি বিশেষ দিক হলো প্রতিবার সৌদি আরব ছাড়ার পর ভিসাটির সাময়িক নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের শর্ত পূরণ হলেই এটি আবার স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। তবে হজ মৌসুমে অর্থাৎ জিলকদ মাসের ১ তারিখ থেকে হজের ১৩ তারিখ পর্যন্ত এই মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা কার্যকর থাকবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো নতুন করির প্রথম আসরের জাতীয় পর্যায়ের খেলা। সুইমিং কমপ্লেক্স, সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করে স্পোর্টসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী 27 জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সব ইভেন্টের সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে বলে জানান আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতের তারকা খুঁজে বের করার আরেকটি অধ্যায়ের সূচনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করি স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। শুধু সাঁতার নয়, ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট ডিসিপ্লিনে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে 10 থেকে 14 বছর বয়সী ক্ষুদে ক্রীড়াবিদরা। আগামী 27 জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সব ডিসিপ্লিনের সেরা খেলোয়াড়দের দায়িত্ব নেবে সরকার। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে বিকেএসপি রয়েছে সেখানে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা সরকার বহন করব। এইভাবেই আমরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু হয়েছে। কোনো প্রকার স্বজনপ্রীতি হওয়ার কোনো সুযোগ নাই। যদি হয় আমাদের কাছে, যদি আমার কাছে আসে, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। এদিকে এই উদ্যোগে প্রশংসা পেল জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলো। কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে ক্রীড়া মন্ত্রণালয়। অনেক জেলায় এখনো কোনো কমিটি নেই, ফলে স্থবির হয়ে আছে কার্যক্রম। তবে আবারও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। আমাদের জেলা কমিটির ম্যাক্সিমামগুলো হয়ে গেছে, আমাদের কিছু কমিটি বাকি আছে, সেটা আমরা ওই 3 মাস ধরেই আমরা এই কার্যক্রমগুলো শেষ করবো ইনশাল্লাহ। সব জেলা ও বিভাগে অ্যাডহক কমিটি দেওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচিত কমিটি গঠনের পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয়ের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নানা অনিশ্চয়তা থাকলেও সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। সমস্যা সমাধানের দুদেশের সরকারি পর্যায় থেকে ইতিবাচক আলোচনা চলছে বলে জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সিরিজে 3টি করে ওয়ানডে ও টি20 খেলার কথা রয়েছে বাংলাদেশ ভারতের। 2024 সালের আগস্টের পর থেকেই কূটনৈতিক সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ভারতের। দীর্ঘ একটা সময়ের জন্য বন্ধ ছিল দুদেশের স্বাভাবিক ভিসা কার্যক্রম। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত বিশ্বকাপে লিটনদের যেতে না দিয়ে আগুনে ঘি ঢালে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দুদেশের ক্রিকেট সম্পর্ক ও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আইসিসির সংশোধিত এফটিপি অনুসারে গত বছরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু বিসিসিআইয়ের কারণে সেটা পিছিয়ে আসে এবছরের সেপ্টেম্বরে। বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন সফর নিয়ে ইতিবাচক আলোচনা এগোচ্ছে, কিন্তু সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা। তবে আশার বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে। সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল, সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। ভারতের এই সফরের গুরুত্ব শুধু একটা দ্বিপাক্ষিক সিরিজে সীমাবদ্ধ নয়। 2027 ওয়ানডে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এসিসির পরিকল্পনা অনুযায়ী 18 জুন থেকে 4 জুলাই হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। তাই ভারতের এই সফর সফলভাবে হলে 2027 এশিয়া কাপকে ঘিরেও কেটে যাবে শঙ্কা। দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক থাকলে আয়োজক হিসেবে বিসিবির প্রস্তুতি ও পরিকল্পনাও এগিয়ে নেওয়া সহজ হবে। তবে সফরটি যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে আবারও এশিয়া কাপের ভেন্যু বা হাইব্রিড মডেল নিয়ে আলোচনা সামনে আসতে পারে। সেক্ষেত্রে শুধু মাঠের ক্রিকেট নয়, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক পরিকল্পনাতেও বড় প্রভাব পড়বে। এবারের এই সফরে বাংলাদেশের বিপক্ষে ভারতের 3টি করে ওয়ানডে ও টি20 খেলার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
১-১১ সময়ও নানা অপরাধে জড়িত শহীদ জিয়ার খুনি মোজাফফর জন্ড নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।